টেক্সাস ছেড়ে চলে যাচ্ছি, আর বন্ধুদের সাথে লাস্ট একটা ট্রিপ না হলে কি হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগের শুরুটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। আজ যাচ্ছি গ্যালভেস্টন। আজ হচ্ছে রবিবার, সকাল বাজে এখন 8টা। সকাল সকাল রাস্তাঘাট বেশ ফাঁকা। যাচ্ছি গ্যালভেস্টন, আর ওটা হচ্ছে একটা বিচ সাইড, যেমন আমাদের দীঘা, মন্দারমণি, ঠিক সেরকম। বহুদিন আমেরিকাতে আসার পর বিচ সাইডে আর ঘোরাই হয়নি, তো আজকে ভাবলাম যে টেক্সাস ছেড়ে যাওয়ার আগে লাস্টবার এই জায়গাটাই বা বাকি থাকে কেন। তবে শুধু বিচ সাইডে ঘোরা নয়, গ্যালভেস্টনে বেশ কয়েকটা ভালো ভালো জায়গা রয়েছে দেখার মতো। সেই তার মধ্যে কয়েকটা জায়গা হয়তো আজকে কভার করতে পারবো, সেগুলো সব শেয়ার করব তোমাদের সাথে। আর তারই সাথে আজ তোমাদের এটাও জানাবো যে আমরা টেক্সাস ছেড়ে এবার কোথায় যাচ্ছি। 2 ঘন্টার রাস্তা ছিল, কিন্তু দেখো গল্প করতে করতে কি তাড়াতাড়ি না পৌঁছে গেলাম। গালফ অফ মেক্সিকোর 32 মাইলস এলাকা জুড়ে রয়েছে এই গ্যালভেস্টন বিচ। এই কোস্টাল এরিয়াটা পুরোটাই একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। যখন থেকে এই গ্যালভেস্টন কাউন্টির মধ্যে ঢুকেছি তখন থেকেই দেখতে পাচ্ছি যে পুরো এই কোস্ট জুড়ে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আর এখন যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা একটা ফোল্ডেবল ব্রিজ, যেরকম রয়েছে আমাদের খিদিরপুর ডকে। তো এতক্ষণ এখানে রেড সিগন্যাল ছিল, আর ব্রিজটা উপরে ওঠানো ছিল, নিচ থেকে হয়তো কোনো জাহাজ ফাজ যাচ্ছিল। আর আপাতত প্রায় 10 মিনিট ওয়েট করার পর দেখছি আস্তে আস্তে ব্রিজটা নিচে নামছে। এবার আমরা ক্রস করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। প্রথমেই বিচের ধারে না গিয়ে আমরা ফার্স্টে এখন যাচ্ছি সি ওলফ পার্কে। এখানে প্রতি গাড়ি পিছু $10 করে লাগছে এন্ট্রি করতে। ভেতরে ঢুকে চারদিকের পরিবেশ দেখে আমি তো পুরো অবাক। সুন্দর ঝকঝকে নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর মাঝখানে এক পায়ে দাঁড়িয়ে আছে নারকেল গাছ, না এখানে পাম গাছ যদিও, আর মাঝে ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর। দারুণ লাগছে, কি যে সুন্দর লাগছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে এই দেশে লোকে শীতকালের তুলনায় গ্রীষ্মকালে বেশি এনজয় করে পুরো সামারে। তাই এই এত গরমের মধ্যে, যেখানে আমাদের প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে যেন চামড়াটা পুড়ে যাচ্ছে, আর ওরা সেই ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশিং করছে। এই পুরো ডেকটাই হচ্ছে স্পেসিফিক্যালি ফিশিংয়ের জন্য। কোনো একটা জিনিসের প্রতি অসম্ভব ভালোবাসা না থাকলে হয়তো এত ডেডিকেশন আসে না। আর একটা যেটা ভালো জিনিস দেখলাম সেটা হলো যে এখানকার লোকেরা মাছটা ধরে হচ্ছে শুধুমাত্রই শখে, মানে এই ধরা হলো, তারপর মাছটাকে আবার কিন্তু জলেই ছেড়ে দেয়। আমাদের মতো বাড়িতে এসে রান্না করে খায় না। তো যাই হোক, অনেক দিন পর সমুদ্রের খোলা হাওয়া খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আর অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরির পর বেশ খিদে পেয়েছে সবার। তাই আমরা প্ল্যান করছি যে একেবারে দুপুরের লাঞ্চটা এখান থেকে সেরেই বেরোই। আজ টেম্পারেচার অনেক বেশি, তবে এই মাথাটা ঢাকা রয়েছে বলে হাওয়াটা যখন সমুদ্রের ওপর দিয়ে আসছে এই জায়গাটায় বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। আর কারোর ইচ্ছা করছে না যে রোদে বেরিয়ে আবার অন্য কোথাও যায়। গাড়িগুলো তো পুরো আস্ত বোমা হয়ে রয়েছে, গাড়িতে বসলেই ছ্যাঁকা লাগবে।
তাই শাগনিককে বললাম যে যাও গাড়ির এসিটা একটু চালিয়ে দিয়ে এসো, 10 মিনিট চললে গাড়িটা একটু ঠান্ডা হলে তারপর গিয়ে বসা যাবে। ও এই দেখো, এখানে পুরো জায়গাটার একটা ম্যাপ দেওয়া রয়েছে, আর তারই সাথে এই গ্যালভেনস্টনে এসে তুমি কি কি করতে পারো সে সবগুলোর একটা চার্ট দেওয়া রয়েছে। আমরা যাব হচ্ছে এবার মুডি গার্ডেন পিরামিডে। এই মুডি গার্ডেনে 3খানা পিরামিড রয়েছে, যেখানে 3টেতে আলাদা আলাদা এন্ট্রি ফি, আর 3টের মধ্যে একটাতে দেখা যাবে হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, একটাতে একটা অ্যাকোয়ারিয়াম মতো বানিয়ে রেখেছে যেখানে সব জলের যত প্রাণী সেগুলো দেখা যাবে, কোরালস, আর আরেকটাতে ডিসকভারি মানে হচ্ছে যেরকম তিমি মাছ, তারপরে ডলফিন, এগুলো সব দেখা যাবে। তো এইগুলো তো আমরা অলরেডি লাস্ট টাইম যখন স্যান অ্যান্টোনিও গেছিলাম সি ওয়ার্ল্ডে তখন অ্যাকোয়ারিয়ামও দেখেছি, ডিসকভারিও দেখেছি, বাট এই ট্রপিক্যাল রেন ফরেস্টটা একটু অন্যরকম হতে পারে, তাই ভাবলাম আমরা যে অন্য কোথাও না গিয়ে এবার এই রেন ফরেস্টটাই দেখে আসি। যেমন অ্যামাজনের জঙ্গল সেই রকমভাবেই একটা ডামি এখানে পিরামিড স্ট্রাকচারের ভেতরে ওরা বানিয়েছে। আজ এতটাই বেশি গরম পড়েছে যে বাচ্চা থেকে বড় আমরা সবাই একেবারে তিতিবিরক্ত হয়ে যাচ্ছি। তবে যাই বলো আর তাই বলো, কলকাতায় এই বছরে যে গরম পড়েছে সেই তুলনায় তো কিছুই নয়। তার একটা আস্ত উদাহরণ হলাম আমি। কলকাতার গরমে চুল খুলে কোথাও যাওয়া তো দূর হস্ত, আমার সারা মুখে এতটাই অ্যালার্জি বেরিয়ে যেত যে রাস্তায় কোথাও বেরোনোই পসিবল ছিল না। আচ্ছা, এবার তোমাদের বলি যে আমরা টেক্সাস ছেড়ে কোথায় যাচ্ছি। আলটিমেটলি এই গরমের জায়গাটা ছেড়ে আমরা একটা ঠান্ডার জায়গায় যাচ্ছি, যেখানে বছরে মিনিমাম 4-5 বার তো বরফ পড়েই, আর সারা বছরের বেশিরভাগ সময়টা ঠান্ডাই থাকে, তবে শীতকালে একটু বেশি ঠান্ডা পড়ে। তো যাই হোক, এবারে হয়তো প্রথমবার আমি স্নোফল দেখতে পারবো আমার জীবনে। যতবার এরকম সুন্দর সুন্দর ঠান্ডার জায়গায় গেছি, কাশ্মীর, মানালি, সিমলা, কিন্তু কোথাও আমি স্নোফল দেখিনি। বাট এইবার তো ফর শিওর আমার ব্যালকনি থেকে বসে আমি স্নোফল দেখতে পারবো। তো আমরা যাচ্ছি নিউ জার্সিতে। টেক্সাস থেকে আমরা একেবারে ইস্ট কোস্টে নিউ জার্সিতে শিফট করছি। এই দেখো, গল্প করতে করতে আমরা এই ট্রপিক্যাল রেন ফরেস্টের যে পিরামিডটা ওর ভেতরে ঢুকেও পড়েছি। এই জায়গাটা এসি ছিল তাই একটু শান্তি বাবা। কিভাবে এরকম একটা পিরামিডের মধ্যে রেন ফরেস্ট বানিয়ে রেখেছে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। চলো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো। একটা ট্রপিক্যাল রেন ফরেস্টে সাধারণত যে পোকামাকড় প্রাণী থাকে সেগুলো আমরা এতক্ষণ দেখলাম। এবার আসলে একটা ট্রপিক্যাল রেন ফরেস্ট যে কতটা ডেন্স হয় আর তার যে দুটো ভাগ থাকে সেটা দেখতে যাব। এটা হচ্ছে ওপরের ট্রেলটা, মানে টপ ট্রেল, যেটা মেনলি একটা ফরেস্টে ক্যানাপি রিজিয়ন তৈরি করে সেটা। তা সেটা তো সবসময় উঁচু হয়, অনেক বড় বড় গাছ থাকে, তাই জন্য এটাকে টপ ট্রেল বলছে। আর এরপরে আবার নিচে গিয়ে ফ্লোরটা, ফরেস্ট ফ্লোরটা দেখব। একটা রেন ফরেস্টের যে বড় বড় গাছগুলো থাকে সেগুলো তো আমরা দেখলামই, কিন্তু তারই সাথে এই বড় গাছগুলোতে যারা বসবাস করে, মানে এই বিষধর সাপ, ব্যাঙ, সেগুলোকেও এখানে আলাদা আলাদা করে দেখিয়েছে। এগুলো সব কিন্তু জ্যান্ত। হ্যাঁ, একটা ট্রপিক্যাল রেন ফরেস্ট ওপর থেকে কিরকম দেখতে লাগে সেটা তো তোমরা দেখলেই, কিন্তু এই ফরেস্ট ফ্লোরটা কীরকম আর সেখানে কোন কোন প্রাণী, জন্তু জানোয়ার থাকে সেগুলো এবার চলো দেখবে। চলো, একটা ট্রপিক্যাল রেন ফরেস্টে ওপরে বড় গাছগুলো এমন একটা ছাউনি তৈরি করে যে সেই ছাউনি ভেদ করে সূর্যরশ্মি ফরেস্টের ফ্লোরে ঢুকতে পারে না।
তাই এই রকম জন্তু জানোয়ারগুলো সব অন্ধকারে থাকতেই বেশি পছন্দ করে। সেই একদম সেম হ্যাবিট্যাটটা এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আসলে এটা অ্যামাজনের ট্রপিক্যাল রেন ফরেস্ট কিরকম হয় সেটা তো হয়তো জীবনে কোনোদিন দেখার সুযোগ হবে কি না। এখানে একটা ছোট ডেমো মতো বানিয়েছে, সেটা দেখে অনেকটা তার আন্দাজ পাওয়া গেল। তো চলো, এখানে তো ঘোরা হয়ে গেল, এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বিচ সাইড। সব বাচ্চারা তো বিচে যাব করে পাগল হয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরেই। আমরাই একটুখানি ঘ্যান ঘ্যান করছিলাম যে এতটাই গরম, বিচে গিয়ে বসতে তো আরোই ফাটবে। তো যাই হোক, ফাইনালি স্টিওয়ার্ট বিচে এসে হাজির। লাস্ট সেই গেছিলাম পুরী, আর কত দিন পর সেই সমুদ্রের জল পায়ে লাগালাম, দারুণ লাগলো। তবে এখানকার জলে সেই টান নেই বা ঢেউয়ে সেই জোর নেই। এখন প্রায় 5:30 বাজতে যায়। তবে আমাদের ইন্ডিয়াতে থাকলে হয়তো এতক্ষণে সানসেট হওয়ার সময় হয়ে যেত, সমুদ্রের ধারে বসে সানসেটটা দেখতে পারতাম। কিন্তু এই দেশে তো আর সেই সানসেট দেখার সুযোগ নেই, তাহলে সেই রাত 9টা অবধি বসে থাকতে হবে। এখানে এখন সামার টাইমে প্রায় সূর্য ডুবতে ডুবতে 8:30, আর পুরোপুরি অন্ধকার হতে 9টা। তাই এতক্ষণ আর আজকে আমরা থাকবো না, তার আগেই আমরা বাড়ি চলে যাব। বাচ্চারা সবাই জলের মধ্যে গিয়ে দাপাদাপি করছে, তাই আমিও ভাবলাম পাটা একটু ভিজিয়েই আসি। কতদিন পর সমুদ্রের দেখা পেয়েছি, আবার কবে দেখা হবে। আজ সারা দিনটা বেশ ভালোই কাটলো। হু হু করে কি করে যে পুরো দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। এসেছিলাম সেই সকালবেলা, আর এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। আজ তাই এখন বাড়ি যাওয়ার পালা। ওদের সঙ্গে এটাই আমাদের শেষ ট্রিপ। আবার কবে দেখা হবে জানি না, তবে আশা রাখতে আর দোষ কি, তাই না? তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।